নর্মদে হার। আজ হচ্ছে 4 মার্চ মঙ্গলবার। একটু দেরিতে উঠেছি, ঘুম ভেঙেছে দেরিতে, রাত্রেবেলা মরার মতো ঘুমিয়েছি একটা অপরূপ শান্তিতে এই শুক্লেশ্বর মহাদেব তীর্থে। তো সকালবেলা উঠে যথারীতি সবার কাছ থেকে বিদায় নিয়ে পায়ে একটি নতুন ছন্দ জেগেছে চলার, কারণ যাব মান্ডু, পবিত্র স্থান। নর্মদা মা তার তীর ভেঙে বহুদূর গিয়ে এখানে মান্ডুতে রূপমতির কুণ্ডে তিনি প্রকট হয়েছেন। হ্যাঁ, রানী রূপমতী ছিলেন মায়ের একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন আসতেন এই দীর্ঘ পথ ঘোড়ায় চেপে নর্মদা দর্শনে। বৃদ্ধ বয়সে তিনি যখন আর পারতেন না, মা তাকে স্বপ্নাদেশ দিলেন যে তুমি এখানে মান্ডুতেই একটি বড় দিঘি খনন করো এবং তাতে কিছু নর্মদা মায়ের জল বয়ে এনে ঢেলে দাও। হ্যাঁ, তো তোমার নর্মদা মার দর্শন এখানে সহজে হবে। পরে দেখা গেল ওই উঁচু পাহাড়ের উপরে সেই জল আর মোটে শুকায় না। তলা থেকে কোন যেন অন্তঃসলীলা ধারা এসে সেই জল সর্বদা মানে নিচে সকল সময়ই জল সেখানে থাকে। তো অনেকে বলে নর্মদা মা থেকে কুণ্ড, এই কুণ্ডের সঙ্গে যোগ আছে, কিন্তু সেটা বাস্তবিক কতটা সম্ভব সে তর্কে আমি যাচ্ছি না, কারণ এই জায়গাটি নর্মদা মায়ের থেকেও অনেকখানি উঁচুতে অবস্থিত। যাই হোক, এইবার আসি আজকে যাত্রাপথের কথা। প্রথমে শুক্লেশ্বর মহাদেব মন্দির থেকে খানিকটা পশ্চিম দিকে পিছিয়ে আসতে হবে। তারপরে গ্রামের পাশ দিয়ে 2-3টে রাস্তা গেছে, তার ডান দিকে রাস্তাটা ধরে চিড়ি নদীর দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে উত্তর পূর্ব দিকে এগিয়ে যেতে হবে। তো চিড়ি নদী পার হওয়া যাবে না, হ্যাঁ, চিড়িয়া সঙ্গম, হ্যাঁ, সেটা যাওয়া যাবে না, কারণ হচ্ছে এই নদীর সঙ্গেই নর্মদা মায়ের ধারা যুক্ত এবং বলা হয় এই নদীর ধারাই ওই নর্মদা কুণ্ড মান্ডুতে আছে, সেই কুণ্ড সঙ্গে যোগ আছে। তো সেখানে গিয়ে ওই কুণ্ডকে ঘুরে, কুণ্ডর উত্তর দিক দিয়ে ঘুরে আমাকে এই যে চিড়ি নদী তাকে রেখে পরবর্তী তীর্থে নর্মদা তীরে আসতে হবে। তো আজকের তো এখানে এগিয়ে চললাম। তা প্রথমে পড়ল মহাপুরা গ্রাম। তো এই গ্রামে গ্রামের ঠিক আগে রাস্তার বাঁ পাশে একটি ছোট্ট হনুমান মন্দির ছিল, খোলা। তো গত রাত্রিতে তো শুক্লেশ্বর মহাদেব মন্দিরে কোনো আলোর ব্যবস্থা ছিল না, বিদ্যুতের ব্যবস্থা ছিল না, তো মোবাইল টোবাইল কিছু চার্জ হয়নি, তো ভিডিও করারও অসুবিধা। হ্যাঁ, একটি ব্যাটারি তো বসে গেছে। তো এই মন্দিরে বসে মোবাইল চার্জ দিলাম, যতটুকুনি হয় ততটুকুনি। আর ওইখানে গ্রামবাসীরা একে একে আমার সঙ্গে দেখা করতে আসলো। হ্যাঁ, সাধু এসে বসেছে তাদের গ্রামের মন্দিরে, তারা চা নিয়ে আসলো। হ্যাঁ, তো এই যে মনের অনেক দুঃখ, হতাশা, অভিমান থাকে, এইসব গ্রামবাসীদের দর্শনে, তাদের সেবা যত্নে কিন্তু সেইগুলো কেটে যায়। মনের অবসাদটা, বিষণ্ণতা, একাকিত্ব, এগুলো কেটে যায়। তারা নতুন একটা পায়ে চলার নতুন একটা উদ্যম জুগিয়ে দেয়। তো মহাপুরা থেকে পরবর্তী গ্রাম হচ্ছে দেবালরা। তাই দেবালরা যাওয়ার আগে রাস্তাটি একটু ঘুরে গেছে। তো ওখানে একটা যুবক ছেলের সঙ্গে দেখা হলো। সে বলল, বাবা, দেবালরা গ্রাম খুব সোজা, আমার সঙ্গে চলো, মাঠের মধ্যে দিয়ে শর্টকাট নিয়ে যাচ্ছি। তো সত্যি একটা পাকদণ্ডী পথে ক্ষেতের মধ্যে দিয়ে সে নিয়ে চললো। গিয়ে সে গ্রামটা মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং একদম খুব গরিব মানুষ এইরকম মিলেমিশে আছে। বেশিরভাগ হচ্ছে পরিশ্রমী। হ্যাঁ, কিছু কিছু জমি আছে, হ্যাঁ, চাষের গরু আছে, বলদ আছে, মোষ আছে ইত্যাদি। তো সে ছেলেটি দেখলাম দেওয়ালরা গ্রামে সেই মন্দিরে আমাকে যেতেই দিল না। সে আমাকে একদম গ্রেপ্তার করে তার বাড়িতেই নিয়ে তুললো, নিয়ে তার বাবার হাতে আমাকে ছেড়ে দিল। যে বাবা পরিক্রমাকারীদের খুব পছন্দ করেন, ভালোবাসেন, হ্যাঁ, তাকে না খাইয়ে বাবা ছাড়বে না। তো প্রথমে আমাকে এসব বলেনি, যদি আমি না করি। তো যাই হোক, তার সঙ্গে গল্প করেও খুব ভালো লাগলো।
তার বারান্দায় ওখানে আসন পেতে কিছুক্ষণ বিশ্রামও নিলাম। তৈরি হলো গরম দুধ বাড়ির, আর হচ্ছে রুটি, খুব সুস্বাদু। বাড়িতে 4-5 জন মা আর সেই বৃদ্ধ মানুষটি আছেন। তো আর বা পাশে একটা বড় বট গাছ, সামনেটা এবড়ো খেবড়ো পাথুরে জমি। বললো, বাবা চাষ কি করব, হ্যাঁ শুধু পাথর আর পাথর। সত্যি দেখলাম উঁচু নিচু বড় বড় পাথর, মানে জমিতে ফসল ফলতে পারে, ফলে না তাও নয়, কিন্তু এত পাথর, তাকে চাষ করা খুব কঠিন। তো এই সব মানুষের সুখ দুঃখের গল্প নিতে নিতে এবার আমাকে আবার পথে বেরোতে হলো ভোজনের পরে, বিশ্রামের পরে। এরপরে একে একে পার হলাম মৌদ, তারপরে পগারা, পিপলগুট, তারপরে কালীবাবরি। তো চলতে চলতে দুপুরের পরে এই 2টা নাগাদ, 1:30-2টা নাগাদ ওই একটা চলার পথে একটা অদ্ভুত একটা আশ্রম পড়ল, বিশাল আশ্রম। সেখানে এক বাঙালি চিকিৎসক, তিনি সেখানকার মূল আর কি পূজারী। তো সেই বাঙালি চিকিৎসকের খুব নাম ডাক, কিন্তু তিনি বর্তমানে ওখানে ছিলেন না, নেই। তো একটা ছোট গ্রামের একটা ছেলে ছিল, তা সেই আশ্রমটাতেও অনেকক্ষণ বসে, মানে বিশাল আশ্রম, বড় বড় গাছপালায় ভর্তি, হনুমান মন্দির আশ্রম, খুব সুন্দর লিখেছিল। সেখানেও কিছু বিশ্রাম নিলাম। তার মানে এ তো ক্রমশ মান্ডু উচ্চতার দিকে উঠছি, হ্যাঁ, নর্মদা তীর থেকে মান্ডু অনেক উঁচু। তো সেই উচ্চতায় উঠছি, যার জন্যে যে হাঁপ লাগছে, দম লাগছে। তো সেই মন্দির আশ্রমের ভিতর দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে আবার পড়লাম গ্রামের মেঠো রাস্তা। তারপরে দীর্ঘ পথ চলতে চলতে ক্লান্তিকর দেখলাম। এবারে আসলো অনেক মৌরি ক্ষেত, একের পর এক মৌরি ক্ষেত। মানে দেখে তো আমি অবাক, মৌরি গাছ যে এত বড় বড় হয়, তো এক একটা প্রায় 5-6 ফুট উঁচু, হ্যাঁ, আর এক একটা গাছে যে কত মৌরি, কত থোকা ধরে আছে। তো সেই সব আনন্দ, মৌরি ক্ষেতের পাশ দিয়ে যেতে একটা সুগন্ধ, হ্যাঁ। তো সেই সব পেরিয়ে তারপরে পড়লো বিশাল বিশাল সব ভুট্টা ক্ষেত, হ্যাঁ। সন্ধ্যা হয়ে আসছে ধীরে ধীরে, তো তখনও থাকার জায়গা পাইনি। বিকাল 4টের দিকে এক ভদ্রলোক বলল, বাবা তা তুমি যখন যেতে চাচ্ছ না, তো আমার এখানে থেকে যেতে পারো একটু কষ্ট করে। তো তার ডাকটা ছিল আন্তরিক, তা সে ডাকটা যাই হোক দোনামোনা করে শুনিনি। পরে বুঝলাম যে এই যে কেউ আহ্বান করলো, আপনি থাকলেন না, একটু বেলা ছিল বলে আমি বলি এগিয়ে যাই, হ্যাঁ, নইলে কালকে আবার কষ্ট হবে অতটা পথ। তো ওই যে থাকলাম না, আমাকে রাত্রিতে খুব কষ্ট পেতে হয়েছিল। তো ওখান থেকে এগিয়ে গিয়ে তারপরে হঠাৎ এক বাড়ির ভিতর থেকে এক মা ডাকলেন। ভাবলাম বুঝি থাকার কথা বলবে, তো আশায় আশায় গেলাম। বলে, বাবা রামফল খাওগে, রামফল খাও আপ। তো আমি তো রামফল কি জানি না। তিনি দেখালেন আমাদের দেশে যেটাকে নোনা বলে, সেই। তো দোনা মোনা করে আছে, একটা খাইনি তো কখনো, খেয়ে দেখি, হ্যাঁ। তো তার থেকে একটি রামফল নিলাম, নিয়ে ঝোলায় রাখলাম। তো বেশ ভারী, তা মনে মনে একটু বিরক্ত হচ্ছে, একে থাকার জায়গা দিল না, তাই ভারী জিনিসটা আবার ব্যাগে দিয়ে দিল। কিন্তু মায়ের কি দয়া, অত সহজে কি বোঝা যায়? হ্যাঁ, তখনও বুঝতে পারিনি যে মাই পাঠিয়ে দিয়েছেন, এটা শাস্তিও যেমন দিয়েছেন, হ্যাঁ, আর আবার সহায়তাও করলেন তিনি। তো এগিয়ে গিয়ে তারপরে সন্ধ্যা হয়ে আসলো, হ্যাঁ, আর পারি না, তখন প্রচণ্ড হাঁপিয়ে গেছে। তো তারপরে কালীবাবরি থেকে গ্রামের মধ্যে ঢোকার ঠিক 2 কিলোমিটার আগে দেখলাম একটি নতুন তৈরি করা একটি মন্দির। তো এই মন্দিরে আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ এখান থেকে আর পায়ে সামনে এগোনোর মানে শক্তি আমার ছিল না। তার মন্দিরটা দেখে, এই হনুমান মন্দির ছিল এটা, তো এই হনুমান মন্দিরটা দেখে আর একটা জিনিস চিন্তা করলাম, নতুন তৈরি মন্দির, ভিতরটা একদম নির্জন, কেউ নেই, হ্যাঁ, চারিদিকটা ঘেরা,
পাশে একটি নলকূপ আছে, আর কি যাই। হ্যাঁ, ভাবলাম খাওয়া কোনোভাবে সববার তো জুটে যায়, এবারও জুটে যাবে। কিন্তু ভোজন কিন্তু জুটলো না। আমি রাস্তার ধারে নলকূপে স্নান করলাম, কাপড় কাচলাম, তারপরে মন্দিরের দরজা খুলে তার ভিতরে আলো জ্বাললাম। সেখানে মন্দিরের সব দেব দেবতাদের উদ্দেশ্যে প্রণাম করে প্রদীপ জ্বালিয়ে মন্দিরের সামনে চাতালটিতে একদম গায়ে ঘেঁষে ওখানে আমার আসন বিছালাম। তো সারা রাত পাশ দিয়ে এখানটা একটা 3 রাস্তার মোড়ে একটা বিশাল অশ্বত্থ গাছও ছিল, কিন্তু দেখলাম যে কোনো আশেপাশের যে সমস্ত ঘর বা আছে সে অনেক দূরে। তো যথারীতি ভোজন নিয়ে সেটা সংগ্রহ করা খুব কঠিন, যাওয়ার ইচ্ছা হলো না, ওখানেই থেকে গেলাম। কি করা যায়, প্রথমে 8-10 দিন আগে এক ভদ্রলোক আমাকে যে ভিক্ষা দিয়েছিলেন কিছু বাদাম, সেই বাদাম দানাগুলো ভেঙে ভেঙে খেলাম। প্রথমে অর্ধেকটা, তারপরে সবটা খেলাম। হ্যাঁ, তার খানিকক্ষণ বাদে খিদে মিটল না। হ্যাঁ, তখন সেই রামফল মা বলে দিয়েছিলেন যে এটা পাকতে 2-1 দিন দেরি হবে। আমি দেখলাম যে একটু নরম নরম আছে, হ্যাঁ, তো ভেঙে খেতে শুরু করে দিলাম সেই বিশাল রামফল। তখন বুঝলাম যে মা কেন বিরক্ত হলেও কেন আমাকে আশীর্বাদ স্বরূপ এই ফলটি দিয়েছিলেন। অভুক্ত থাকতে না হয় সেই জন্যে ভারী ফলটি বলে, বাবা যতই ভার হয় হোক না কেন এটি নিয়ে যাও, এটি ছাড়া কিন্তু তোমার আজকের ভাগ্যে নেই অন্য রাত্রিবেলা। তো সেই মন্দিরে রাত কাটালাম, খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু খিদে পেটে, হ্যাঁ সে তো বলতেই হবে, বারবার জল পান করছে। ভোর রাত্রিরে সেই মন্দিরের পুরোহিত আসলেন পুজো করার জন্য। তিনি কাজে যাওয়ার আগে, কাজে বেরিয়ে যান অনেক দূরে, তার আগে এই মন্দিরে এসে পুজো আর্চা করে অতি ভোর ভোর সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে যান। আবার যারা অনেকে দূরে শহরে যাচ্ছে তারাও দেখলাম কেউ কেউ ভোরের দিকে এই মন্দিরে এসে সব পুজো টুজো প্রণাম করে যাচ্ছে। তো তারা যখন শুনলো যে আমি অভুক্ত ছিলাম, রাত্রিবেলা এখানেই কাটিয়েছি একা একা, তাহলে বাবা আপনি তো খুব সাহস করে এখানে ছিলেন, আর তো মাত্র 2 কিলোমিটার গেলেই তো ভোজন জুটতো। বললাম, মা আমার ক্ষমতায় কুলায়নি, বুড়ো হয়ে গেছি, তাই এখানেই থেকে গেলাম। হ্যাঁ, খিদে একটু লেগেছে, কি করা যাবে, সব দিন কি সমান যায়। তো এই সমস্ত লোকজনের আনাগোনা মন্দিরে, তখনও অন্ধকার। তার অনেক আগেই আমি ওই মন্দির থেকে একটু দূরে জঙ্গলে যেতে হয়েছিল বাথরুম ইত্যাদি করতে। আবার ওই টিউবওয়েলেই স্নান করে নিয়েছিলাম। তো এইখানে অনেকগুলো ছবি তুলেছিলাম, তো সেই ছবিগুলো যান্ত্রিক ত্রুটিতে সবটা নেই, হ্যাঁ, বা হারিয়ে ফেলেছি বা গুলিয়ে গেছি। আমি তো এই টেকনিক্যাল বিষয়গুলো খুব ভালো জানি না, যার জন্য এই সমস্যা। তা যতটুকু আছে ততটুকু তুলে দিলাম। হ্যাঁ, কালকের কালী বাবড়ি হয়ে এর পরের পর্বে পৌঁছে যাব মান্ডু, হ্যাঁ, পবিত্র জায়গা। তো এইখানে যে থেকে গিয়েছিলাম, অনেকের মতো গোয়ার্তুমি করে আগে গিয়ে জানি, পরে বুঝলাম যে গোয়ার্তুমি করলেও কোনো মতেই মান্ডু একদিনে যাওয়া সম্ভব না। এটি 25 থেকে 30 কিলোমিটার রাস্তা শুক্লেশ্বর থেকে। তো কত রাস্তা সেটা অনুমান করাও কঠিন, কারণ অনেক আঁকা বাঁকা পথ, পাহাড়ি পথ, ক্লান্তি থাকে। হ্যাঁ, কম বেশি 25 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মধ্যে তো হবেই। এবং এই 30 কিলোমিটার ভাববেন না 15 কিলোমিটার করে 2 দিনে যাবেন, মারাত্মক আর কি পরিশ্রমের পথ। তো আজকের 20 কিলোমিটার আসলাম, তো আগামীকাল মান্ডু, আমার অনুমান থাকলো 15 কিলোমিটার, কিন্তু পরের পর্বে জানতে পারবেন যে 15 কিলোমিটার নয়, বহুদূর মান্ডু। হ্যাঁ, সুতরাং গল্প কথা এক, মানুষের শোনা কথা এক। আপনি যখন পথ চলবেন, হ্যাঁ, দেখবেন যে দূরত্ব, রাস্তা যেন লম্বা হয়ে চলেছে। মনে আপনার মাঝে মধ্যে রাগ অভিমান হবেই এ পথে। নর্মদে হার, নর্মদে হার। আজ 4 তারিখ সকাল
এখানে কোঠরা গ্রামের পাশে শুক্লেশ্বর মহাদেব মন্দির, এখানে রাত কাটিয়েছি। আর নিচে এখানে 2-3 জন সাধু বাবা থাকেন, ইনিও পরিক্রমাকারী, ইনি যাবেন পরে কয়েকদিন এখানে আছেন। আর গ্রামের সজ্জন মানুষ সব এই শিব মন্দির আসেন। ইনি শুক্লেশ্বর মহাদেব, অতি প্রাচীন মন্দির। তো ইনি শুক্লেশ্বর মহাদেবকে দর্শন প্রণাম করে সামনে এগিয়ে যাব। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। তো আজকের পায়ে লেগেছে নতুন ছন্দ, যাত্রাপথের একটা নতুন একটা টান, আকর্ষণ। চলেছি মান্ডুর দিকে। তো প্রথমে পথ এই নদীর তীর হয়ে পবিত্র শুক্লেশ্বর তীর্থ থেকে কিছুটা পিছনে ফিরতে হবে গ্রামের দিকে। তারপর এখান থেকে সোজা উত্তর পূর্ব দিকে পথ। তো সেই পথ ধরেই আমি চলেছি আজকে মান্ডবেশ্বরের দিকে। নর্মদে হার। জোর পায়ে উঠতে হবে, আজকে অনেক দেরিতে উঠেছি, প্রবল ঘুমিয়েছি এখানে। যাই হোক, সব দিন সমান যায় না। মা যেরকমভাবে চালাবেন তেমনিভাবেই হবে, এই আস্থা নিয়েই সামনে এগিয়ে চলছে। পথ জিজ্ঞাসা করতে করতেই যেতে হবে। नर्मदे हर बाबा, मांडू का तरफ जा रहा हूँ। वो रास्ता, अच्छा अच्छा अच्छा, हाँ। তো এই শিব মন্দিরের উল্টো দিকে যে সাধু বাবা থাকেন তিনি বলে দিলেন যে মান্ডু যাওয়ার এইটাই সংক্ষিপ্ত রাস্তা। তা সুতরাং আমি আবার নিজেকে নিয়ন্ত্রণ করে অন্য পথ ধরলাম, ধরে এই গলিপথ দিয়ে এগিয়ে চলছি মান্ডুর দিকে। বাহ, এই তো
এত সুন্দর রাস্তা, অথচ রাস্তাটা ওখান থেকে দেখতে পাইনি। তো এগিয়ে চলি এই রাস্তা ধরে। বাহ, খুব চমৎকার রাস্তা। নর্মদে হার। নর্মদে হার। আমার ডান দিকে আছে চিড়ি বা চিড়িয়া নদী। তো এই নদী অতিক্রম করা যাবে না, এইটাই নিয়ম। এই চিড়ি নদী এটা অতিক্রম করলে নর্মদার ধারাকে অতিক্রম করা হয়, এই রকমই হচ্ছে নিয়ম। সুতরাং এই নদী পার করা যাবে না। এর বাঁ দিক দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা সোজা উত্তর দিকে যাবে, মান্ডুর দিকে। তো আপাতত আমার মোবাইলে চার্জ নেই, সেই জন্যে গুগল বাবার শরণাপন্ন হতে পারছি না। তো দেখি এগিয়ে যাই। রাস্তা নির্জন রাস্তা। একটা বাচ্চা ছেলে কিছু একটা বলল, কিভাবে যেতে হবে ঠিক মাথায় ঢুকলো না। তো এইটাই যাই, সামনে কাউকে জিজ্ঞাসা করে নেব আবার। তো এই হচ্ছে চিড়ি নদী। এই সঙ্গমস্থলেই প্রায় মহাদেব মন্দির। তো সঙ্গমস্থল তার দেখা হলো না, কারণ দেখা করার নিয়মও নাই অত। আপাতত এই রাস্তা ধরেই যাচ্ছি চিড়ি নদীর পাশ দিয়ে। এই নদীটি গেছে ওই দূরে সঙ্গম, আর এই হলো তার গতি। অনেকটা উত্তর পূর্ব দিকে নদীটির গতিপথ। তো আমিও আপাতত নদীর পাশ দিয়েই উত্তর পূর্ব দিকেই চলেছি। কিছু দূর বাদে গিয়ে আমি সোজা উত্তর দিক ধরব। তো এই মান্ডু স্থানটি নর্মদা মায়ের কিনারে থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। তো এই দীর্ঘ পথ যেতে হবে। তো তীর্থযাত্রীদের নিয়ম হচ্ছে নর্মদা মায়ের থেকে 7 কিলোমিটারের মধ্যে থাকার। নর্মদার জলের প্রভাব বা তার প্রভাব এই 7 কিলোমিটারের মধ্যে থাকে, এটাই তার চলার নিয়ম। কিন্তু আপাতত যে বাঁধ ইত্যাদি তৈরি হয়েছে, তার ফলে এই দূরত্ব কোনো কোনো জায়গায় মায়ের তীর থেকে 12 কিলোমিটার, 14 কিলোমিটার, 15 কিলোমিটার দূর দিয়েও হাঁটতে হচ্ছে কখনো কখনো। আবার একদম মায়ের তীর ধরেও কিছুটা পথ যাওয়া যাচ্ছে। মান্ডু কিন্তু 25 কিলোমিটার দূরে। তো এই মান্ডুর কাহিনী হলো, চলতে চলতে বলি। ওখানে রানী রূপমতী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা। তিনি রোজ দিনই ঘোড়ার গাড়িতে চেপে আসতেন নর্মদা মায়ের দর্শনে। তো যাতায়াতে ধরে নিতে পারি এই 25-50 কিলোমিটার রাস্তা। যখন বৃদ্ধ হলেন তখন তিনি অশক্ত হয়ে পড়লেন, আর তার যাওয়ার ক্ষমতা রইল না। তখন নর্মদা মাই তাকে আদেশ দিলেন যে তুমি একটি কুণ্ড খনন করো, তার মধ্যে আমার জল ভরে দাও। তাই করলেন রানী। তারপর দেখা গেল এই কুণ্ডের ভিতরেই মা প্রকট হলেন। অনেকে বলে ওই কুণ্ডের সঙ্গে মাটির নিচ দিয়ে চুনা পাথরের স্তর ভেদ করে একটি নর্মদা মায়ের সঙ্গে সংযোগ আছে, কিন্তু সেটি আমার মতে অবাস্তব। নিশ্চয়ই কোনো আলাদা জলধারা। কারণ হচ্ছে এক তো দূরত্ব 25 কিলোমিটার, আর মান্ডব আর নর্মদা মা দুজনে উচ্চতার অনেকটা তফাৎ আছে। তো সেটা প্রামাণ্য নয়। যাই হোক, রানী রূপমতী তারপর থেকে ওই কুণ্ডের জলে নর্মদা মাকে দর্শন করত। এইটুকু আমরা অনায়াসে বিশ্বাস করে নিতে পারি। আর এছাড়া এই রানী ভক্তিমতী রূপমতী রানীর অনেক কাহিনীও প্রচলন। ওখানে অনেক রাজ্যটি তো অতীতকালে অত্যন্ত সমৃদ্ধ ছিল, সোনা দানা প্রচুর।
একবার এক চোর একটি আসন ঝুলা, দোল খাওয়ার আসন, তো সোনার তৈরি, অনেক দিন ধরে পরিকল্পনা করে সেই ঝুলাটির কিছু অংশ সে চুরি করেছিল। চুরি করে ভাবলো যে এত ভারী জিনিস তো বেশি দূরে নিয়ে যাওয়া যাবে না, সে নিয়ে কেল্লার বাইরে গিয়ে বালুর মধ্যে সেটা পুঁতে দিয়েছিল লুকিয়ে রাখার জন্য। পুঁতে যখন দিল, তারপরে পরেই কিছুক্ষণের মধ্যে সে অন্ধ হয়ে যায়, চোখে কিছু দেখতে পাচ্ছে না। কি করে এইবার কিছু না দেখতে পেলে কোথায় পুঁতেছিল, নর্মদে হার, তো সেটিকেও তার স্মরণে রইল না। হ্যাঁ, তখন বাধ্য হয়ে সে তখন চিৎকার করে বলতে লাগলো, আমি এই পাপ কাজ করেছি, তো আমাকে বাঁচাও। হ্যাঁ, আর এইখানে কোথাও আমি সেইটা পুঁতে দিয়েছি, তো সেটি উদ্ধার করো, আমার পাপের ফলে এটা হয়েছে, তোমরা দেখো, শীঘ্র সেটা উদ্ধার করে যথাস্থানে রেখে দাও। তারপরে গ্রামবাসীরা সেই সোনা উদ্ধার করে, তার কিছু পরে সে দৃষ্টিশক্তিও ফিরে পায়। নর্মদে হার, এই হলো কাহিনী। তো ওখানে আর কি কি দেখার আছে সেসবগুলো ওখানে গেলেই তবে জানতে পারবো। আপাতত এগিয়ে চলি, বহুত দূরের রাস্তা, মাঝখানে কোথাও বিশ্রাম নিতে হবে বা রাত্রিও কাটাতে হতে পারে। শারীরিক ক্ষমতা যদি ঠিকঠাক থাকে তাহলে একদিনেই পৌঁছে যাব নর্মদে হার। নর্মদে হার, আমি এখন দেবলরা গ্রামে। তো এই দেবলরা গ্রামের শেষ প্রান্তে দুপুর 10টা নাগাদ এসেছিলাম। এখানে মায়েরা আছেন, মায়েরা ইনি আমাকে যত্ন করে দুধ, রুটি এবং গুড় দুপুরের ভোজন প্রসাদে দিলেন। তো খেয়ে বিশ্রাম নিয়ে এই বাড়ির ছেলে, বড় ছেলে, তো এখন নর্মদা পায়ের পথে। আগে আমার সামনে যে স্থানটি আসবে তার নাম পাগাড়া। তো দুপুরবেলা সামনে একটি গণেশ মন্দির আছে, সেখানে বিশ্রাম নেব, নিয়ে আগে এগিয়ে যাব নর্মদে হার। নর্মদে হার, আমি এখন আছি কালীবাবলি থেকে 7 কিলোমিটার আগে একটি আশ্রম। তো এই আশ্রমের
যিনি সাধু বাবা তিনি বর্তমানে নেই, তিনি বর্তমানে তার ঘরে গেছেন। তা এই আশ্রমটি একটু দেখাই। এই ঘরটি মা নর্মদার, খুব সুন্দর মায়ের অপূর্ব মূর্তি, হাসি হাসি মুখখানা। আর এই ঘরটি জয় মা সিদ্ধিদাত্রী, সিদ্ধিদাত্রী মাতার মূর্তি। ইনি বাঘের পিঠে চড়ে আছেন, আর মূর্তিটি বেশ অন্যরকম, শস্ত্রধারিণী, বিভিন্ন রকম অস্ত্র তার হাতে আছে। তিনি সিদ্ধি দান করেন। আর এই ঘরটি শ্রী শ্রী ব্রহ্মলীন বাবা গজেন্দ্র গিরি মহারাজ, তার একটি মনে হয় সাধন কক্ষ ছিল, সেই যেমন অবস্থায় ছিল সেইভাবেই রাখা আছে, শুধু এই মঞ্চটি তৈরি করা হয়েছে পরে। এই ঘরে হয়তো তিনি থাকতেন। আর জয় মহাকাল ব্রহ্মলীন শ্রী গোপালগিরি মহারাজ জয় হোক। তো এটি গোপালগিরি মহারাজের কক্ষ। আর এক মহারাজ, তিনি নানা মূর্তি বা ইত্যাদি তৈরি করতে ভালোবাসতেন, তাই তিনি নিজের প্রাণের ভালোবাসায় কয়েকটি মূর্তি তৈরি করেছেন। যেমন একটি বাঘ, দেখতে মন্দ না, বেশ বাঘ ভাব আছে, লেজটি পিঠের উপরে, এটা সিমেন্ট দিয়ে তৈরি, সিমেন্ট বালু দিয়ে। এপাশে একই রকম আরেকটি মূর্তি আছে, তবে ও বাঘটির মুখে হাঁ নেই, কিন্তু এ বাঘটির মুখের মধ্যে হাঁ আছে। আর তার তৈরি আরও অনেক শিল্পকর্মের মধ্যে আছে এই বৃহৎ আকৃতি সিমেন্টের ষাঁড়। এর সবই ভালো, কিন্তু দেহের পিছনের অংশ বৃহৎ, মুখটা অনেকটা ছোট। যাই হোক, তিনি নিজে থেকে তৈরি করেছেন অদ্ভুতভাবে। আশ্রমটির অবস্থান ভারী সুন্দর, ছায়া ঘেরা। তো চলতে চলতে ক্লান্ত হয়ে গেছিলাম, এখন খালি পায়ে আশ্রমের মধ্যে হাঁটছি। আরও কিছু দেখুন দেখানোর মতো, সেটা হলো ইনি শনি মহারাজ। তা শনি মহারাজের চেহারাটা অনেকটা ভাল্লুক রূপী করেছেন। যাই হোক, কল্পনার মূর্তি, কল্পনার মতোই হবে। আর হনুমান দাদা, এই মূর্তিটিও তার তৈরি। হনুমান দাদার মূর্তিটি ভারী চমৎকার, খুবই সুন্দর, বিশাল মন্দির। এখানে ভিতরেও হনুমান দাদা আছেন। আর ভগবান গণপতি, তার মূর্তি একদম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই বাবার বাড়ি কাছাকাছি, এই বাবা এসব পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণ করে। তো জায়গাটি এত সুন্দর, কেউ আসলে তার এক নজরে ভালো লেগে যাবে। আর এ পাশে আছে জঙ্গল, আর ও পাশে মাঠ। তবে এখানকার মাঠ ময়দানগুলো কিন্তু রুক্ষ, আর অনেকগুলো বট গাছ এবং অশ্বত্থ গাছও আছে বিশাল একটি, আর বেশিরভাগই বট গাছ। 1 2 3 4 5টা বট গাছ, 6টা বট গাছ, একটা অশ্বত্থ গাছ। তো পঞ্চবটি, 5-এর অধিক বৃক্ষ থাকলেই তাকে পঞ্চবটি বলা যায়। আর পাকা রাস্তা এই দিক দিয়েও আছে, এই দিক দিয়েও আছে। মাঝে এই 300-400 মিটার একটা শর্টকাট রাস্তা এই আশ্রমের ভিতর দিয়ে গেছে। এই শর্টকাট রাস্তার জন্যই আসলাম। আর আমি আমার মোবাইলটি তো বারবার ওই জিপিএস দেখতে হচ্ছে,
তো চার্জ ফুরিয়ে গেছিলো, এখানেই চার্জ দিয়ে নিচ্ছে। আর আর এই এক মা শুয়ে আছে, তার 1 2 3 4 4টি বাচ্চা। সুন্দর। ओए क्या कर रही है? पेट में तो कुछ नहीं है दाना पानी। এর একটি চোখ অন্ধ, সেই অবস্থাতে 4টি খোকা খুকির মা হয়ে গেছে। এই শুয়ে আছে 4টি 4 জায়গায়। ঠিকই আছে আশ্রম, সমস্ত প্রাণী সেখানে আসবে যাবে, স্বাধীনভাবে ঘুরবে, আহার পাবে, সম্মান পাবে। এই মানুষের যেমন অধিকার আছে এমনি তাদের অধিকার আছে, মান সম্মান, খাদ্য, বেঁচে থাকা, জীবন ধারণ, বংশবৃদ্ধি। নর্মদে হর। খুবই সুন্দর এই আশ্রমটি। আর যে ছেলেটি আছে, একটি ছোট্ট ছেলে, সে আপাতত বাবার অনুপস্থিতিতে দেখাশুনো করছে। তো সে খুব যত্ন করে চা খাইয়ে দিল, গল্প করলাম। বেশ কয়েকটি গাঁজা গাছও আছে, গাঁজার চলন সব জায়গাতেই আছে, অনেক বাবাই খান। হ্যাঁ, তো ছেলেটিও সেই সঙ্গে 2-1 টান দেয়। তা সে বলল, 1 টানা তো না, ওগুলো অল্প খেতে হয়। আমিও সেইভাবেই মাঝে মধ্যে 2-1 টান দিই। তো এতে তার কোনো লজ্জা সংকোচ বা কোনো কিছু নেই, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তো এই তা নেশা জিনিস, অনেক দেশে গাঁজাকে অনুমতি দেওয়া আছে, এটাকে ঠিক ঔষধি হিসাবে চিন্তা ভাবনার। কিন্তু যারা গাঁজা ধোঁয়া নেয় তাদের মত হলো যে না, নেশা তো হয়ই এবং নাকি প্রচণ্ড খিদে বেড়ে যায়। তো গাঁজার নেশার মধ্যে থাকলে সামনে যদি খাদ্যবস্তু থাকে নাকি দ্বিগুণ পরিমাণেও খেয়ে নিতে পারে নেশার ঝোঁকে। এই যাক, সেসব কথা বিস্তৃত আর না বললাম না। কী হয় না হয় যারা খায় তারাই বলতে পারবে ভালো করে। আমাদের পুঁথিগত জ্ঞান সীমিত, প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়া খালি পুঁথিগত জ্ঞানকে বিশেষ জ্ঞান বলা যায় না। যাই হোক, এখান থেকে কালীবাবড়ি শুনলাম মোটামুটি 7 কিলোমিটার তো হবে। আর পরবর্তী রাত্রি যাপনের উপযোগী আশ্রম আরও নাকি 2 কিলোমিটার দূরে। এখন 9 কিলোমিটার মানে রাত হয়ে যাবে। আর 7 কিলোমিটার যদি হয় তাহলে সূর্যের আলো থাকতে থাকতে পৌঁছে যাব। দেখি কতটা যাওয়া যায়, সেই মতোই যাব। তো যথারীতি মধ্যপ্রদেশের সব জায়গায় যেমন হয়, এই একদিকে গম ক্ষেত খুব সুন্দর, ওদিকে সামনে আছে ভুট্টা ক্ষেত, আর এদিকে ছোলা ক্ষেত, ভরা ফসল। এখন সব চারিদিকে কিছু ফসল সংগ্রহ করার পালা আর কিছু ফসল পরিচর্যা করার পালা, এই চলছে 12 মাস ধরে। একটা বাড়িতে আজকে দুপুরে রুটি এবং দুধ নিয়েছিলাম, তো বাড়ির খাঁটি দুধই খাওয়ালেন। তো এইরকম বড় বড় গরু ছিল, তো জিজ্ঞাসা করলাম কত দুধ হয়, তো তিনি বললেন, তো হিসাব অনুযায়ী দেখা গেল 1.5 লিটারের বেশি নয়, আর 2 বেলা মিলে 2 লিটার। এত বিশাল চেহারা। তো তিনি বললেন যে গোমাতার কাছ থেকে ঠিকমতো দুধ সংগ্রহ করতে গেলে সবুজ খাদ্যের প্রয়োজন। তো সবই তো মাঠ ময়দান, সবুজ খাদ্যের খুব কমতি আছে, যার জন্যে দুধ বেশি পাওয়া যায় না। আর এগুলো এখানকারই দেশি গরুই বলা চলে, কিছু একটু হাইব্রিড হয়তো পার্সিয়াল হয়েছে, কিন্তু পিওর ব্রিড নেই।
যেগুলো বেশি দুধ দেয়, পিওর ব্রিডের গরু আছে একমাত্র পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের কিছু অংশ, যেখানে এক একটা গরু 10-12 লিটার দুধ দেয়। পথ চলতি লোকের কাছে শোনা কথা, পথ চলতি মানে নানা রকম আলোচনা হয়, প্রশ্ন করেও জেনেছি অনেক বাড়িতে গৃহস্থদের মধ্যে। আপাতত এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের দিকে, নর্মদে হর। নর্মদে হার আজ সকাল থেকে দফায় দফায় এইরকম রাস্তার ধারে বিশাল বিশাল মৌরি খেতে দেখতে পাচ্ছি। আর গাছগুলো এক একটা ঝাড়, এ ঝাড় তো তবুও কম, কিছু কিছু জায়গায় ভীষণ ভারী সব মৌরির ঝাড়। এই এপাশে যেমন জঙ্গল, এপাশে জঙ্গল, অনেক দূর দূর অবধি স্রেফ মৌরির জঙ্গল। তো এরকম জঙ্গল বা মৌরির চাষ আগে কোথাও দেখিনি, এই প্রথম দেখছি। আর সকাল থেকে এইরকম বড় বড় মাঠ স্রেফ মৌরি চাষ করা হয়েছে, এইরকম মাঠ প্রায় 8-10টি দেখলাম। তো দুপুরবেলা বলে তখন ভিডিও করা হয়নি, এখন সুযোগ পেলাম এই মৌরি জঙ্গল বা মৌরি চাষ দেখালাম। নর্মদে হর। নর্মদে হর আজ 4 মার্চ মঙ্গলবার। তো দীর্ঘ পথ পেরিয়ে এসছি আজকে। তো যথারীতি দিনটি ছিল প্রচণ্ড গরম, ক্লান্তিতে দুপুরবেলা একটি সরু নালার ধারে জায়গাটি ছায়া ঘন ছিল, একদম ছায়ায় ঘেরা, নিম গাছ, অনেক অসংখ্য নিম গাছ। সেখানে সেই নিম গাছের ছায়ায় নিম পাতার উপরে রাশি রাশি নিম পাতা ঝরে পড়েছে, সেখানেই শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম অনেকখানি সময়। যার ফলে আর ওই ক্লান্তি নিয়ে বেশি পথ চলা সম্ভব ছিল না। তাও দুপুরের পরে হেঁটে প্রায় 10 কিলোমিটার পথ এসেছি। এসে এই জায়গাটি কালীবাউড়ি বলে একটা জায়গা, বিখ্যাত জায়গা, এটা মান্ডু যাওয়ার পথে পড়ে। সেই জায়গাতে এখানে রাস্তার পাশে একটা হনুমান দাদা মন্দির। তো হনুমান দাদা এখানে মন্দিরে আমি আলো জ্বেলেছি, ভিতরেও থাকা যায়। তো বাইরে এই চত্বরটাতে আপাতত আছে, খুবই সুন্দর স্থান, কোনো অসুবিধা নাই। দেব মন্দির চত্বর একদম ফাঁকা, পাঁচিল দিয়ে চারিদিকে ঘেরা। আর এইখানে সন্ধেবেলা জামা কাপড় কেচে এই মেলে দিয়েছি, সব সুন্দর ডেকোরেটেড জায়গাটি। আপাতত বাইরে আছি, যদি বেশি ঠান্ডা লাগে তো ভিতরে যাব। কিন্তু মুশকিল হলো খাওয়ার জল আছে, শোয়ার জায়গা আছে, সব কিছু আছে, কিন্তু পেটে অনন্ত খিদে, কিছু করার নেই আজকে। তো এটা তো গ্রামের বাইরে, হয়তো আজ অন্য কোনো খাবার জুটবে না। তো সাথে কিছু বাদাম দানা ছিল, ছোট ছোট বাদাম দানা কয়েকদিন আগে এক দোকানদার মহাশয় আমাকে দান করেছিলেন, একরকম জবরদস্তি দিয়েছিলেন। তো সেটা পড়েছিল, তো কিছুটার সদ্গতি করলাম, আমারও কিছুটা ভালো লাগলো। তো এই যতটুকুনি খাবো, পুরো তো খাওয়া যাবে না, বাদাম দানা একঘেয়ে, এগুলো ভাজা বাদাম না, কাঁচা বাদামই। আর আজকে বিকালে এক মা এই ফলটি দান করেছেন। তো ফলটি তিনি বলছিলেন পাকেনি, কিন্তু আমি দেখছি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম কি নাম আপনাদের? তা তিনি বললেন এটার নাম হচ্ছে রামফল। তো সীতাফল যেমন, এই সীতাফলের এটা হচ্ছে রামফল। তো আমাদের দেশে এটাকে নোনা বলে। তো এখানে দেখলাম ফলগুলো অনেক বড় বড়, মানে তিনি আরেকটি বড় ফল দিচ্ছিলেন, এটা আমি নিইনি, এই ছোটোতেই নিয়েছি, এটা একটু কম পাকা বলে। কিন্তু যা খিদে, মনে হচ্ছে আজকেই
রাত্রে আমার এইটাই ভাগ্যে ছিল। যাই হোক, তো এই ঘটনাগুলো কোনো বিশেষ ঘটনা না, মায়ের পরীক্ষার মধ্যে দিয়ে আপনারা সকল সময় ভিডিওতে দেখতে পাচ্ছেন, কেউ সুন্দর খাওয়ার জোগাচ্ছে, কেউ দান করছে, কেউ দক্ষিণা দিচ্ছে, কিন্তু এটাই মায়ের পথের শেষ কথা নয়। মা কিন্তু প্রতি পদে পদে প্রতি মুহূর্তে আপনাকে পরীক্ষা করবেন। কখনো এইরকম নির্জন জায়গায়, গ্রামের বাইরে, পোড়ো মন্দিরে, এ তো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্থান, কিন্তু কখনো কখনো পোড়ো জায়গায় ধুলোর উপরে আসন পেতে শুতে হতে পারে, জঙ্গলি জন্তুর ভয় আছে, কখনো সাপের ভয় আছে, এসব উপেক্ষা করেও থাকতে হতে পারে। কখনো মায়ের দয়ায় অঢেল ভোজ্য বস্তু জুটে যাবে, আবার মায়ের পরীক্ষার মধ্যে খালি পেটেও শুয়ে থাকতে হতে পারে। তো যারা মায়ের পথে আসবেন সব রকমভাবে নিজেকে প্রস্তুত করবেন, মানসিক শারীরিক, যেন কোনোভাবেই কোনো বিরুদ্ধ পরিবেশে যেন নিজের মনটি মায়ের চরণ থেকে ছাড়া বা বিচ্ছিন্ন না হয়, নর্মদেই হয়। জয় বজরং দাদা।